আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আরেকটা ক্লাস। আমরা এই বিষয়ের উপরে গত ৩টা ক্লাস নিয়ে ফেলেছি অলরেডি, তাই না? আজকেও আমাদের ক্লাস 4। আমরা শিখছিলাম কি নিয়ে? বিআইএম নিয়ে, রাইট? বিল্ডিং ইনফরমেশন মডেলিং নিয়ে। তো এটার আজকে ক্লাস কি? 4। তোমরা যারা আগের ৩টা ক্লাস দেখোনি, আমি হাইলি রেকমেন্ড করি তোমরা ৩টা ক্লাস দেখে সেটা দেখো। তাহলে বুঝতে হচ্ছে একটু সুবিধা হবে। বাট এমন না যে এটা দেখলে কিছু বুঝবা না। তো তোমরা ২ টা কাজ করতে পারো। হয় তোমরা এই ক্লাসটা দেখলা, শেষ করে ওটা দেখতে পারো, অথবা ওটা দেখে সেটা দেখতে পারো। যেটাই করো, ২ টাই চলবে। বাট আজকের ক্লাসটা কি? আমাদের ক্লাস 4। আচ্ছা ১ মিনিট আমাকে টাইম দাও, আমি দেখি আসলে মাইক্রোফোনটা ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাসের মেন যে বিষয় আমরা শিখবো ওটা হচ্ছে প্রিসিশন এবং স্পিডের একটা যে মেলবন্ধন থাকা উচিত সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, ওটা শিখবো, ঠিক আছে? তো যে আমাদের কনভেনশনাল যে সিভিল ইঞ্জিনিয়ারিংটা আছে ওটাতে আমরা কাজগুলো তো ঠিকঠাকভাবে করি, বাট এটাকে বেশি স্পিডি করতে পারি না। ধরো তাড়াতাড়ি করতে পারি না, তাই না? কিন্তু এখন যে সময়টা আমাদের কাছে আছে, মানুষ খুবই তাড়াতাড়ি অনেক কাজ চায়। তো আমাদের তাহলে ওটাই করতে হবে, ক্লায়েন্ট যেটা চাই ওটা করাই তো আসলে আমাদের কাজ। তো ওই যে কাজ যেটা আমরা করবো ওটাকে আরও বেশি কীভাবে স্পিডি করা যায়, আরও বেশি স্পিড আপ কীভাবে করা যায়, এটাই হচ্ছে আজকের ক্লাসের মূল উদ্দেশ্য, ঠিক আছে? এছাড়াও আমরা একটা নতুন কনসেপ্ট হচ্ছে এলওডি, লেভেল অফ ডেভেলপমেন্ট, ওটা নিয়ে একটু জানবো যে এটা আসলে কয় ধরনের হতে পারে, এটার মিনিংটা আসলে কি, এটা কেন শিখতে হবে সিভিলের ক্ষেত্রে, এটা আমরা শিখবো। তো চলো তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, কি বলো? সরি। তো এলওডি এর ফুল ফর্ম তো বললামই, লেভেল অফ ডেভেলপমেন্ট। এটা আসলে কি? ধরো তোমাকে যদি একটা এক্সাম্পল আমি দিই, ধরে নাও যে একটা অপরাধী অপরাধ করলো, ঠিক আছে? এখন হয়তো একটা হচ্ছে প্রত্যক্ষদর্শীও এটার আছে, সে নিশ্চয়ই এটার একটা স্কেচ আমাকে দিতে পারবে, তাই না বলো? এখন সে অনেক ধরনের স্কেচ দিতে পারে। ধরো একটা স্কেচ দিল, সেটা খুব একটা নিখুঁত না। ধরো মোটামুটি বললো যে তার চোখটা ছিল লম্বা, চুলটা কেমন ভুলে গেছি, এটা একটা স্কেচ হতে পারে, রাইট? আরেকটা স্কেচ ধরো আরো একটু ইমপ্রুভ হলো, সে ধরো এবার মনে পড়লো যে আসলে চুলটা ছিল কোকড়ালো, তো সে বললো চোখটা ছিল লম্বা, চুলটা ছিল অনেকটা কোকড়ালো, ঠিক আছে? তো তাহলে আরেকটু প্রিসিশন, আরেকটু হচ্ছে অ্যাকিউরেসির দিকে আমরা গেলাম। এখন সে বললো ঠোঁটের এখানে একটা কাটা দাগ ছিল, হাতে একটা ট্যাটুও ছিল, তার মানে কি আমরা আরো বেশি প্রিসিশনের দিকে গেলাম নাকি? তারপরে আর ধরো তোর বললো যে উচ্চতা মোটামুটি 5 ফিটের মতো, দেখতে একটু মনে করো শ্যামলা ধরনের বললো, হ্যাঁ, কথার কথা। তার মানে কি আমরা আরো বেশি অ্যাকিউরেসি, আরো বেশি প্রিসিশনের দিকে যাচ্ছি। তো এটাই হচ্ছে লেভেল অফ ডেভেলপমেন্টের জিনিস। আমরা যত বেশি উপরের দিকে যাব, যত বেশি হায়ার লেভেল অফ ডেভেলপমেন্টের দিকে যাব, তত বেশি অ্যাকিউরেসি, তত বেশি ডাটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা কোথায় কাজে লাগে যদি আমরা যদি বলি একটু, সিভিলের ক্ষেত্রে এটা কাজে লাগে কখন? ধরো তুমি একটা ডিজাইন তুমি প্রিপেয়ার করলা, তোমাকে তো এটাকে আসলে মানে কি বলা যায় ওটাকে, এটাকে তোমাকে আসলে ঠিকঠাক করে নিয়ে আসতে হবে নাকি? তো এটার জন্য আমরা এটা ইউজ করি লেভেল অফ ডেভেলপমেন্ট, ঠিক আছে? এটার অনেকগুলো ভাগ আছে। তো মেনলি আমরা 5টা ভাগ নিয়ে কথা বলবো লেভেল অফ ডেভেলপমেন্টের। আহ, হ্যাঁ, আমরা মূলত এলওডি এর 5টা ভাগ নিয়ে কথা বলবো। সেগুলো কি কি? এগুলো সহজ, মনে রাখা একদমই সহজ। দেখো, এলওডি 100, 200, 300, 400 অ্যান্ড কি পরেরটা কি? গেস করো দেখি, 500 না বলো? হ্যাঁ। তো এই 5টা হচ্ছে এলওডির ভাগ আছে। যত বেশি তুমি হায়ার লেভেলে যাবা, মানে হায়ার সংখ্যার দিকে যাচ্ছ, তত বেশি কি ডাটা বেশি দিতে হবে, তত বেশি অ্যাকুরেট হবে, তত বেশি প্রিসাইজ হচ্ছে যে হবে, ঠিক আছে? বুঝতে পারলে কিনা বিষয়টা? এটা দেখো নিচে লেখা আছে, প্রজেক্টের আন্তর্জাতিক পরিমাপ শুরু থেকে শেষ পর্যন্ত একটা মডেল কতটা নিখুঁত এবং ডিটেল হচ্ছে, তাই হচ্ছে যে আন্তর্জাতিক স্তরে আমরা দেখি এলওডির হিসাবে, ঠিক আছে? চলো দেখি। এখন প্রথমটা কি? এলওডি 100 না? এটা নিয়ে চলো একটু কথা বলি। আমরা সবগুলো নিয়ে আসলে কথা বলবো, ঠিক আছে? এলওডি 100 থেকে শুরু করে 500 পর্যন্ত সবগুলো নিয়ে মোটামুটি কথা বলবো। তো চলো 100 থেকে শুরু করি। এলওডি 100 কি? জাস্ট একটা ধারণা, কনসেপচুয়াল একটা ধারণা। এটা আসলে কোনো মিনিং নাই, বা এটা দিয়ে কোনো কনস্ট্রাকশনের কাজ করা যায় না, ঠিক আছে? এটা জাস্ট তোমাকে একটা বলবে, একটা অকুপাইড জায়গা তোমাকে দেখাবে। ধরো তুমি একটা 3D স্পেস নিলাম, ওখানে কিছু একটা আছে, মানে তুমি কিছু একটা দিয়ে অকুপাই করে রাখছো, ওটা জাস্ট তোমাকে বলবে, একটা ফুলফিলনেস তোমাকে দিবে, বাট ওটা কোনো ইনার কোনো মিনিং তুমি খুঁজে বের করতে পারবে না। এটা হচ্ছে তোমার এলওডি 100, ঠিক আছে? দেখো কি লেখা আছে, নির্দিষ্ট মাপ ছাড়া একটা বেসিক 3D বক্স হচ্ছে তোমার এই এলওডি 100, ঠিক আছে? এর উদ্দেশ্য কি? জাস্ট বোঝানো যে এখানে একটা কলাম বা রুম আছে। ধরো এই 4D বক্স, এটার মানে আসলে কি হতে পারে? যে ধরে নাও যে একটা বক্স, এটার মানে হতে পারে যে এখানে একটা রুম আছে, অথবা একটা কলম আমি আঁকানোর চেষ্টা করেছি, বাট এটা কোনো ইনার মিনিং কি আসলে আছে যে এটা আসলে কত উচ্চতা হবে, কত দৈর্ঘ্য প্রস্থ হবে, এটা কি আমি জানবো আসলে? না। তো এলওডি 100 কোনো ধরনের ইনফরমেশন আমাকে দেয় না, মানে স্ট্রাকচারাল কোনো ইনফরমেশন আমাকে দেয় না, বাট একটা ফুলফিলনেস আমাকে দেখায় যে কিছু একটা হচ্ছে যে এখানে অকুপাই করে আছে। এটা হচ্ছে এলওডি এর 100 এর ধারণা।
এটা আসলে খুব একটা কাজের জিনিস না, ঠিক আছে। তো এরপরে যখন আমরা আসি এলওডি 200-এ, এটা জাস্ট একটা জিনিসই অ্যাড করে, ওটা হচ্ছে এলওডি 100-এর সাথে এলওডি 100 তো থাকবে, ওর সাথে জাস্ট অ্যাড করবে কি ডাইমেনশন, আউটার ডাইমেনশন জাস্ট একটা তোমাকে বাইরে থেকে ডাইমেনশন ওটা দিবে। ধরো তুমি বিমটা আঁকলে বাট কলাম তুমি ডিজাইন করলে, এটা আসলে কত উচ্চতা হবে, কত দৈর্ঘ্য, কত প্রস্থ হবে, তাই না, এটা তোমাকে জাস্ট একটা তথ্য তোমাকে দিবে। এটা হচ্ছে এক্সট্রা ইনফরমেশন হিসেবে এলওডি 200-এ অ্যাড হয়। এটা তোমার জাস্ট আনুমানিক রূপ দিবে, বাট একদম অ্যাকুরেট কোনো কিছু বলবে না, ঠিক আছে। এটা দেখো কি লেখা আছে, আনুমানিক সাইজ এবং কি অবস্থান এটা বোঝায়, ভেতরের কোনো রড বা ইঞ্জিনিয়ারিং ডাটা এটা থাকে না। দেখো এটা যেহেতু যদি একটা বিম হয় বা কলাম হয়, ভিতরে কি থাকবে, রেইনফোর্সমেন্ট বার থাকবে না, ওটা কি দেখা যাচ্ছে এখানে না। তার মানে কি ভিতরের কোনো ধরনের রড বা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর ডাটা তোমার কাছে নাই, বাইরের আউটার ডাইমেনশনের কিছু ডাটা তোমার কাছে আছে, অ্যান্ড এলওডি 100-ও আছে। এটা হচ্ছে এলওডি 200। এটা দিয়ে টুকটাক কাজ করা যায় যখন তোমরা আসলে সুইট হোম 3D শিখো, সুইট হোম 3D ফার্স্ট ইয়ারে সিভিলের, তখন আসলে তুমি এই ধরনের ডিজাইনগুলোই করো মেইনলি, নাকি। আচ্ছা ঠিক আছে, এবার আমরা এলওডি ধরো 300-এর দিকে যাই। এটা মোটামুটি একটু কাজের জিনিস, এটা দিয়ে মানে কাজ করা যায়, ঠিক আছে। এটা দেখো কি, একদম নিখুঁত সাইজ এবং ম্যাটেরিয়ালের গ্রেড থাকবে, 3D স্পেসের সঠিক একটা অবস্থান থাকবে, অনুমোদনের জন্য একটা ব্যবহৃত হয়ে থাকে। মানে কি, তোমার কাছে এলওডি 200-ও আছে, তার সাথে তুমি জাস্ট অ্যাড করবা কি একদম নিখুঁত ম্যাটেরিয়াল গ্রেড, মানে ম্যাটেরিয়াল তুমি কোন ধরনের ইউজ করতেছো, যেমন এখানে দেখো দেওয়া আছে M30 ম্যাটেরিয়াল তুমি ইউজ করতেছো। রডের ধরনের তুমি কোন ধরনের ম্যাটেরিয়াল ইউজ করছো, তুমি ধরো কনক্রিট ইউজ করতেছো, তুমি কোন ধরনের কনক্রিট ইউজ করতেছো, তুমি কোন অনুপাতে কনক্রিটগুলোকে মিক্স করতেছো, এই সকল ধরনের ডাটাই আসলে এখানে থাকবে। যখন তুমি একটা ডিজাইন করবা, ওটাকে অনুমোদন নিতে যাবা, তখন তোমাকে মিনিমাম এই ধরনের ডিজাইন করতেই হবে, না হলে তুমি অনুমোদন পাবা না, ঠিক আছে। তো ঠিক আছে, চলো আমরা এবার যাই এলওডি 400-এ, ঠিক আছে। এখন ধরো তোমরা যারা সিভিলে পড়তেছো, তোমরা এইটা দেখলে বুঝতে পারো যে আসলে ভিতরে কেমন হওয়া উচিত উচিত মানে কেমন দূরত্বে তোমার প্রত্যেকটা রড থাকা উচিত, রেইনফোর্সমেন্ট বার থাকা উচিত, তুমি কেমন ধরনের অনুপাতে তুমি সবগুলোকে মিক্স করবা, তোমার একটা ধারণা আছে, কারণ তুমি এই বিষয় নিয়ে পড়াশোনা করলা। কিন্তু কনস্ট্রাকশনে কি শুধুমাত্র ইঞ্জিনিয়াররা থাকবে, তা তো আর না, কিছু মিস্ত্রি থাকবে, কিছু লেবার থাকবে, তাই না, তারা তো এগুলো নিয়ে পূর্ণাঙ্গ ধারণা রাখে না। তো তোমাকে নিশ্চয়ই এভাবে ডিজাইন করতে হবে তারাও এটা বুঝে, নাকি। তো এটার কাজে আসলে এলওডি 400 করে, এটা একদম ফেব্রিকেশন হিসেবে আমাদেরকে দেয়, মানে নির্মাণ উপযোগী একটা ডিজাইন আমাদেরকে দেয়। মানে একটা রেইনফোর্সমেন্ট বার থেকে একটা রেইনফোর্সমেন্ট বারের কত দূরত্ব হবে, রেইনফোর্সমেন্ট বারের ডায়ামিটার কত হবে, এই সব ধরনের তথ্য আমাদেরকে এলওডি 400 দেয়। মানে তুমি বুঝতেছো কিনা যে এটা একদম একটা পুরা কনস্ট্রাকশন, একদম ডিটেল একটা রোড ম্যাপ। এটা দেখলে যার মোটামুটি একটু টুকটাক টেকনিক্যাল নলেজ আছে, সে সহজেই বুঝতে পারবে যে এটা আসলে কি বোঝাচ্ছে, বা এটা দিয়ে কিভাবে একটা স্ট্রাকচার দাঁড় করানো সম্ভব। এই ধরনের ডিটেল তোমার যে কনস্ট্রাকশনের যে প্ল্যান, এটাকে বলে এলওডি 400, ঠিক আছে। তো কি লেখা আছে, সাইডের মিস্ত্রিদের জন্য চরম নিখুঁত একটা মডেল হচ্ছে এটা। প্রতিটি রডের নিখুঁত ব্যাস থাকবে এখানে। আর কি থাকবে দেখো, রিং বা টাই কত ইঞ্চি পর পর বসবে তাও থাকবে। আচ্ছা রিং বা টাইটা তোমাদের যদি বলি, দেখো একটা ট্রান্সভার্স রড দেখো বেঁকে যাচ্ছে সব দিক দিয়ে, দেখছো কিনা, এই যে লম্বা লম্বা কিছু ধরো রড আছে, আর এই রডগুলো ধরে রাখার জন্য দেখো কিছু ট্রান্সভার্স রড আমরা ইউজ করতেছি, কিছু ট্রান্সভার্স রেইনফোর্সমেন্ট বার আমরা ইউজ করতেছি। এইগুলোকে বলা হয় আসলে টাইবার। যদি এটা কলাম হয়, সরি, যদি এটা কলাম হয় তাহলে এটাকে বলা হবে টাইবার। যদি বিম হয় তাহলে ওটা বলা হয় স্টোয়ারআপস। তো ওটা পরের কথা, ধরে নাও ওটা একটা কলাম, তো এটা হচ্ছে টাইবার, যে ট্রান্সফার বারগুলো এখানে আছে, এটাকে বলা হয় কি টাইবার। এটা আসলে কত দূরত্বে বসবে, একটা থেকে আরেকটা দূরত্ব কত হবে, এটা তুমি এখান থেকে সহজে অনুমান করতে পারবা, বুঝতে পারলে। আচ্ছা এবার দেখো এলওডি 500-এ আসি। এলওডি 100 থেকে শুরু করে এলওডি 400 পর্যন্ত পুরা যত ধরনের ডিজাইন আছে, এই সবগুলো করা হয় কনস্ট্রাকশন মানে কাজ শুরু করার আগে। কিন্তু এলওডি 500 একটু ডিফারেন্ট, এটা শুরু করা হয় কনস্ট্রাকশনের কাজ শেষ হওয়ার পরে। তুমি যেভাবে কনস্ট্রাকশনটা তৈরি করলা, ওটারই একটা জাস্ট কার্বন প্রিন্ট হচ্ছে তোমার এলওডি 500, জাস্ট হুবহু একটা কপি ভার্সন, একটা ডিজিটাল ভার্সনই হচ্ছে কি এলওডি 500, বুঝতে পারলে। আচ্ছা এটা আমরা কি কি কাজে ইউজ করি, দেখো যখন আমরা 7D ডিজাইন করি, তোমাদের কিন্তু 7D ডিজাইন কি এটা আমি আগে বুঝিয়ে ফেলেছি, সম্ভবত থার্ড ক্লাসে তোমাদেরকে এটা বুঝিয়েছিলাম। তো 7D ডিজাইনিং এর ক্ষেত্রে 7D এর ক্ষেত্রে আমরা হচ্ছে যে এলওডি 500টা ইউজ করি, ঠিক আছে। এটা আসলে কি বোঝায়, বাস্তবে যেভাবে কাজ হয়েছে কম্পিউটার তার একটা হুবহু কার্বন কপি নিজের কাছে রেখে দেয়,
ভবিষ্যতের জন্য 7D ফ্যাসিলিটি ম্যানেজমেন্টের ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে যে হয়। বুঝতে পারলে? গেল। এখন এলওডি 100 থেকে 500 পর্যন্ত সব কিছু একটা স্লাইডে দেখানো আছে। এলওডি 100 মানে জাস্ট একটা বিম, এর কোনো ইনার মিনিংই নাই। এলওডি 200 মানে কি বিমের একটা আউটার ডাইমেনশন আমার কাছে আছে। এলওডি 300 মানে কি ডাইমেনশনও আছে এবং কোন গ্রেডের কনক্রিট তুমি ব্যবহার করতেছো এটা তুমি বুঝতে পারতেছো। আর এলওডি 400 মানে কি একটা ডিটেল প্ল্যান, যেখানে মিস্ত্রিটা সহজে দেখে বুঝতে পারে এবং কনস্ট্রাকশনের কাজ শুরু করে দিতে পারে। এলওডি 500 কি? এলওডি 500 হচ্ছে যে তুমি যেভাবে কনস্ট্রাকশনের কাজটা করে ফেলেছো ওটারই জাস্ট একটা কার্বন কপি তুমি ডিজিটালি কম্পিউটারে রেখে দিবা, এটা আর কি। এটা 70 এর কাজে আমরা ইউজ করি, বাট এটা এই 100 থেকে 400 পর্যন্ত এটা কি আমরা কনস্ট্রাকশনের কাজের আগে করি, আর এটা কি কাজ শেষ হওয়ার পরে আমরা ডিজাইন করি। বুঝতে পারলে কিনা? হ্যাঁ। এখন দেখো, একটা ধরো তুমি বিল্ডিং তৈরি করো বা একটা কনস্ট্রাকশনের কাজ তুমি শুরু করলা, এখানে কি আসলে এক দুইটা ইনফরমেশন আছে? কয়েক হাজার হাজার ইনফরমেশন আছে না? এত কিছু যদি ম্যানুয়ালি অর্গানাইজ করতে চাও তোমাকে অনেক পরিমাণে ইফোর্ট দিতে হবে, আর আসলে যে তুমি অ্যাকুরেসি মেনটেন করতে পারবে এমন তো না, ঠিক আছে? যেমন দেখো, যদি এক্সাম্পল দিই, ম্যানুয়াল মেথড আর পাইথনের অটোমেশন মেথড। ম্যানুয়াল মেথডে তুমি ধরো তুমি কী করলা, 3 থেকে 4 ঘন্টা একটা কাজ করলা, তার মানে কি তোমার সময়টা নষ্ট হলো। ধরো চোখের ক্লান্তি চলে আসলে তুমি চোখে ঝাপসা দেখতে শুরু করো, ভাই যদি আমার মতো চশমা পরে থাকো তাহলে। তাছাড়া কি ভুল হওয়ার চান্স কি প্রায় 90%, নাকি? কিন্তু ওই সেম কাজ তুমি যদি পাইথন দিয়ে করতে চাও, তুমি সময় অনেক কম লাগবে, 1 সেকেন্ডও লাগবে না, বাট অনেক সময় কম লাগবে, ঠিক আছে? আর নির্ভুলতা কি প্রায় 100% নির্ভুল তোমাকে অ্যান্সার দিবে। আর কি তোমার চোখের সমস্যা হচ্ছে না, কত লাভ দেখো তো। তার মানে কি আমরা যদি চাই আমাদের অনেক ম্যানুয়াল কাজকে আমরা অটোমেট করতে পারি ইউজিং দ্য পাইথন। এটা এই জন্য আমরা নেক্সট ক্লাস থেকে পাইথনের টুকিটাকি জিনিস শিখবো, ঠিক আছে? পাইথনের মূল কাজ কি? অটোমেশন করা, গাদার খাটুনি কম্পিউটারকে দিয়ে করানো এবং ডাটাগুলোকে প্রসেস করা, এই আর কি। এখন আমরা যেই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখি, সেটা হতে পারে পাইথন, হতে পারে সি, হতে পারে C++, সব জায়গার মূল জিনিসটা হচ্ছে ভেরিয়েবল। আমরা কত সুন্দর করে ভেরিয়েবলকে ডিফাইন করতে পারবো এটার উপর ডিপেন্ড করে আসলে আমাদের কোডিংয়ের মানগুলো নির্ধারণ করা যেতে পারে, সহজ কথায় বলতে গেলে, ঠিক আছে? তো কোডিংয়ের যদি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে ভেরিয়েবলের নাম, একটা হচ্ছে নাম, আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে তার ভ্যালু। বুঝলে কিনা? একটা হচ্ছে নাম, আরেকটা কি তার ভ্যালু। যদি এই যে ফাঁকা বক্স যদি এর নাম হয়, তাহলে এর মধ্যে তুমি কোন ধরনের বালি রাখতেছো এটা হচ্ছে ওর ভ্যালু। বুঝতে পারলে? তার মানে কি বললাম, ভেরিয়েবলের দুইটা অংশ, একটা হচ্ছে ভেরিয়েবলের নাম তুমি ডিক্লেয়ার করবা, আরেকটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু তুমি ওর ভিতরে মানে পুট করবা। বুঝতে পারলে? কোডিং এর দুনিয়ায় সব থেকে গুরুত্বপূর্ণ কনসেপ্ট হচ্ছে কি ভেরিয়েবল। সহজ কথায় বলতে গেলে এটি মেমোরিতে থাকা একটি ডিজিটাল ড্রয়ার বা প্লাস্টিকের বাক্সের মতো। ধরো তুমি একটা ভেরিয়েবল রেখে দিলা, তার মানে কি কাইন্ড অফ একটা ড্রয়ার তুমি তৈরি করলা, ওটার মধ্যে তুমি এখন যত ধরনের ভ্যালু তোমার কাছে থাকবে তুমি রাখতে পারবা। বুঝতে পারলে কিনা বিষয়টা? বক্সের বাইরে একটি নাম থাকে এবং বক্সের ভিতরে একটা ভ্যালুও থাকে, ঠিক আছে? চলো আমরা দুইটা এক্সাম্পল লিখে দিলে আমরা সহজে বুঝতে পারবো। ধরো নাও আমরা এমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যেটাতে লেখা আছে কনক্রিটের স্ট্রেংথ, এটা হচ্ছে ভেরিয়েবলের নাম, এই অংশটা হচ্ছে যে ভেরিয়েবলের নেম, আর এই অংশটা হচ্ছে ভেরিয়েবলের ভ্যালু, আর মাঝখানে সমান দেওয়া আছে, বুঝতেছো? এইভাবে লিখতে হয়। তো ভেরিয়েবলের নামে লিখলাম কি কনক্রিটের স্ট্রেংথ, আর ভেরিয়েবলের ভ্যালু কি লিখলাম 4000। তার মানে কি আসলে আমি যে বক্সটা বা ডিজিটাল যে ড্রয়ারটা আমি তৈরি করলাম এটার নাম কি আসলে কনক্রিট স্ট্রেংথ, আর যে জিনিসটা আমি রাখলাম ওর মধ্যে সেই ভ্যালুটা হচ্ছে কি 4000, ঠিক আছে? এটা দেখো লেখা আছে ভেরিয়েবলের বক্সের নাম কি কনক্রিট স্ট্রেংথ, আর ভিতরে যে ভ্যালু আছে ডাটা আছে তার মান কি 400 পাউন্ড পার ইঞ্চ, ঠিক আছে? চলো আরেকটা এক্সাম্পল দেখি। ধরো তুমি এমন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলা বিমের উইথ হচ্ছে যে 12, তার মানে কি এটা তো আসলে নেম, বুঝতেছো? তার মানে তুমি যে বক্সটা নিলা ডিজিটালি, ওই বক্সটার নাম কি আসলে বিমের উইথ, বিম উইথ এই বক্সটার নাম। এটা কিন্তু ডিজিটাল বক্স, বুঝতেছো কিনা? এইভাবে কিন্তু দেখা যায় না, ঠিক আছে? আচ্ছা, আর তার ভ্যালু কি হবে 12, মানে কি এই যে বিমটা তুমি নিলা এই বিমের কি আসলে উইথ বা প্রস্থ কি 12, ঠিক আছে? এটাই আসলে পাইথনের মূল কাজ। তো আমরা একদম ক্লাসের শেষের দিকে চলে আসলাম। আজকে ক্লাসে যে মূল দুইটা জিনিস শিখলাম, এলওডি নিশ্চিত করে নির্ভুলতা, আর পাইথন নিশ্চিত করে হচ্ছে সুপারস্টার মানে সুপার স্পিড, ঠিক আছে? সুপার ফাস্ট স্পিড। যখন এই দুটো একসাথে হয় মানে নিখুঁত জিনিস আর স্পিডি জিনিস যখন একসাথে হয়, ইট উইল বি আ ডেডলি কম্বিনেশন, নাকি? তো এটাই আমরা শিখবো সামনের ক্লাসগুলোতে আরও ভালো করে। আমরা শিখবো কীভাবে পাইথনের কোর্স ইউজ করে, পাইথনের কোডগুলো ইউজ করে কীভাবে আর কাজগুলোকে আরও বেশি অটোমেট করা যায়। তো আজকে এই পর্যন্ত থাকুক, নাকি বলো? তো তোমরা যারা এতটা সময় ধরে এতটা মনোযোগ দিয়ে ক্লাস করলা তোমাদের সবাইকে আসলে ধন্যবাদ।
থ্যাংক ইউ ভেরি মাচ। আর এতটা সময় জুড়ে তোমাদের সাথে ছিলাম হচ্ছে আমি অভিজিৎ সাহা। অভিজিৎ সাহা, আমি পড়াশোনা করতেছি হচ্ছে সাস্টের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে, ঠিক আছে? তো ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো। অ্যান্ড আগের ক্লাসগুলো করে ফেলো, ঠিক আছে? তোমরা যারা আগের ক্লাসগুলো করোনি, প্লিজ আগের ক্লাসগুলো করে ফেলো, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ, গুড বাই।